কেন্দ্র থেকে ক্যান্টিন, পাল্টে দেওয়ার খসড়া, মগজ ধোলাইয়ের নয়া শিক্ষানীতি বাতিল করো। ভারতের ছাত্র ফেডারেশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আঞ্চলিক কমিটি। Education is the most powerful weapon which you can use to change the world. নেলসন ম্যান্ডেলা। শিক্ষা হলো দুনিয়া বদলানোর সবথেকে শক্তিশালী অস্ত্র। নেলসন ম্যান্ডেলা। 2019-এ বিজেপির দ্বিতীয় দফায় কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার পর থেকেই কার্যত নাভিশ্বাস উঠবার জোগাড় দেশের ছাত্র, যুব, কৃষক, মজদুরদের। সংবিধানের তোয়াক্কা না করে, সংসদে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে, শুধু সংখ্যার জোরে কোনো রকম আলোচনা ছাড়াই পাশ করিয়ে নেওয়া হচ্ছে একের পর এক বিল। তৈরি হচ্ছে হিটলারি শাসনের ধাঁচে একের পর এক অগণতান্ত্রিক জনবিরোধী আইন। এরকমই এক চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, ভিডিওগুলি লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন মতাদর্শের আগুন। গণতন্ত্র ধ্বংসকারী বিল হল খসড়া নয়া শিক্ষানীতি, ড্রাফট নিউ এডুকেশন পলিসি, DNEP। একে একে জেনে নেওয়া যাক কি পদ্ধতিতে তৈরি হয়েছে এই শিক্ষানীতি, এর উদ্দেশ্যটাই বা কি। দেশের বড় বড় সরকারের দালাল মিডিয়া হাউস কেন এই কর্পোরেট দরদি ও ছাত্রস্বার্থ বিরোধী শিক্ষানীতির প্রশংসায় পঞ্চমুখ? কেনই বা ভারতের ছাত্র ফেডারেশন ডাক দিচ্ছে নয়া শিক্ষানীতি বাতিল করো? দেশের যুক্তরাষ্ট্রীয় চরিত্র বলতে কি বুঝি আমরা? ভারতের যুক্তরাষ্ট্রীয় চরিত্রের অর্থ হল কেন্দ্র ও রাজ্য সরকারের কিছু যৌথ এখতিয়ার থাকবে, কিছু পৃথক নিজস্ব এখতিয়ার থাকবে, কিন্তু কেউই যাতে সংবিধানকে কোনোভাবেই অমান্য করতে না পারে তার ব্যবস্থাও ভারতের সংবিধানে আছে। শিক্ষা জরুরি অবস্থার আগে পর্যন্ত রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয় ছিল। ইন্দিরা গান্ধীর সময় থেকে শিক্ষাকে কেন্দ্রীয়ভাবে একটাই ব্যবস্থার অন্তর্ভুক্ত করবার চেষ্টা শুরু হয়। ভারতের ছাত্র ফেডারেশনের দাবি হচ্ছে শিক্ষা ফিরুক রাজ্য তালিকায়। এর কারণও আছে। বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি, বহু সংস্কৃতির ভারতে একরকমভাবেই শিক্ষা হবে সকলের, তা হতে পারে না। এ এক অবৈজ্ঞানিক পদ্ধতি। এই বহুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্যই দরকার রাজ্যওয়ারিভাবে যাতে শিক্ষাকে সকলের করে তোলা যায় তার ব্যবস্থা করা। কেন্দ্রীয়ভাবে বিবিধ স্বরকে দমিয়ে দিয়ে একটাই শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া নয়। শিক্ষায় কেন্দ্রীকরণের ঝোঁক আর ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত একই সাথে ঘটছে। 650 পাতার হিন্দি এবং 484 পাতার ইংরেজি খসড়া যা তৈরি করতে সময় লেগেছিল 3 বছরের উপর, তা নিয়ে জনগণের মতামত জানাতে সময় দেওয়া হয়েছে মাত্র 40 দিন। কেন্দ্রের এত কম সময় দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে বেশি জনমত এই খসড়া নিয়ে তৈরি না হতে পারে। RSS এর বেসরকারি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী চেতনার স্কুলকে মডেলের মান্যতা দেওয়া হয়েছে খসড়া শিক্ষানীতিতে, অথচ উল্লেখ নেই দেশের মধ্যে সফলতম কেরালার সরকারি শিক্ষার মডেলের কথা। স্বাধীনতার 7 দশক পরেও আম্বেদকর থেকে মন্ডল কমিশন পেরিয়ে এখনো পর্যন্ত আমার দেশ পেল না সামাজিক ন্যায়। ভারতে সামাজিক ন্যায় না পাওয়ার সমস্যাটা গুরুতর একটি সমস্যা। এর এক মাথা হেঁট করা ইতিহাসও আছে। রাম যখন শম্ভুককে হত্যা করে বা দ্রোণ যখন নিচু জাত বলে ক্ষত্রিয় অর্জুনের সমকক্ষ যাতে না হয় তাই একলব্যের অস্ত্র শিক্ষার অধিকার কেড়ে নেয়, তখন লজ্জায় মাথা নত করে দাঁড়ানো ছাড়া আমাদের উপায় থাকে না কোনো। এরই অনুষঙ্গে এখনো দেখি দেশের সংবিধান সুযোগ দেওয়া সত্ত্বেও হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রোহিত ভেমুলাকে তার দলিত পরিচয়ের জন্য আত্মহত্যা করতে বাধ্য হতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাপে, কিংবা নাজিব আহমেদকে দিল্লির ঔঘাট থেকে 3 বছর আগে গুম করে দেওয়া হয় তার মুসলিম পরিচয়ের জন্য। কামদুনি বা পুরুলিয়াতে স্কুলে পড়তে যাওয়া ছাত্রীর থাকে না কোনো সুরক্ষা। সংরক্ষণ চালু হলেও বেসরকারি কলেজগুলো সেগুলো মেনে চলে না। লাখে লাখে গরিব ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ হারায়।
সরকারি প্রতিষ্ঠানগুলির অবস্থাও তথৈবচ। প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীদের সংরক্ষণের নিয়ম থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান তা মেনে চলে না। 2016 সালে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হেনস্থার প্রতিবিধানের জন্য নির্বাচিত ছাত্র প্রতিনিধি সহ ইন্টারনাল কমপ্লেইন কমিটি গড়বার আইন হয়। এখনো অবধি হাতে গোনা কিছু কলেজ ছাড়া সিংহভাগ জায়গাতেই আইসিসি তৈরি বা তার ছাত্র প্রতিনিধি নির্বাচন হয়নি। সামাজিক ন্যায় তখনই প্রয়োজন হয় যখন সমাজে বৈষম্য থাকে। ভারতে যত দিন যাচ্ছে গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে, সোজা কথায় বৈষম্য বাড়ছে। শিক্ষায় তাই এসসি, এসটি, ওবিসি বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের সব অংশের মানুষের সমান সুযোগ দেওয়াটা সামাজিক ন্যায় বিধানের প্রাথমিক কর্তব্য। আমরা চাই যথাযথভাবে নির্বাচিত ছাত্র ও অন্যান্য প্রতিনিধি সহ লিঙ্গ সংবেদী সেল, যা শুধু যৌন হেনস্থার তদন্তই নয়, সার্বিকভাবে লিঙ্গ সাম্যের চেতনার প্রসার ঘটাতে সক্রিয় ভূমিকা নেবে। এই খসড়া বানানো হয়েছে কেবল ইংরেজি ও হিন্দি ভাষায়, কোনো আঞ্চলিক ভাষাতেই অনুবাদ করেনি কেন্দ্র। কেন্দ্র চায় না খসড়া শিক্ষানীতি নিয়ে ভারতের বহু জনমত উঠে আসুক। খসড়া শিক্ষানীতি বানিয়েছে ডক্টর কস্তুরী রঙ্গন কমিশন। এই কমিশনের 11 জন সদস্যের অর্ধেকের বেশি লোকই শিক্ষার সাথে যুক্তই নয়। কেমন আছে আমাদের ছোটবেলা, আমাদের স্কুল? একজন বাচ্চা কিভাবে পরিণত হয়ে উঠবে, অবদান রাখবে সমাজের অগ্রগতিতে, তা ঠিক করে দেয় তার ছোটবেলার পড়াশোনা, সেখান থেকে তৈরি হওয়া বোধ। ভারতে ছোট ছেলে মেয়েদের অপুষ্টি ও স্কুল ছুটের সমস্যা সমাধানের জন্য মিড ডে মিল প্রকল্প চালু হয়। সকলকে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য সর্বশিক্ষা অভিযান চালু হয়। কিন্তু এত ঢক্কানিনাদ সত্ত্বেও ভারতে স্কুল শিক্ষার সমস্যা মেটেনি। শিক্ষা পৌঁছেও দেওয়া যায়নি সকলের কাছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রি স্কুলিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের অভাব, অভিযোগ, পরামর্শ শোনা হয় না। গুজরাটে এবছরই বহু স্কুলে একজনও মাধ্যমিক পাশ করে না। ইংরেজি না জানার হীনমন্যতায় আত্মহত্যা করতে হয় সদ্য স্কুল পাশ করা ছাত্রকে। স্কুল ছুটের সংখ্যা বাড়ে প্রায় বছরই। স্কুল শিক্ষার থেকেও বেশি জনপ্রিয় ও কার্যকর হয় প্রাইভেট টিচিং। শিশু শ্রমিকের সংখ্যা বাড়ে হুহু করে। এরকম পরিস্থিতিতে উচিত আরও ইনক্লুসিভ পদ্ধতিতে স্কুল শিক্ষাকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলা, যাতে নিজের ভাষায় সহজ হয়ে পড়াশোনা করবার ও পড়াশোনাকে ভালো লাগবার রসদ থাকে, যাতে সহজাত মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা ও মেধার বিকাশ ঘটাবার সুযোগ থাকে এই ব্যবস্থায়। হীরক রাজার দেশে শিক্ষা একটি পণ্য। কুমার মঙ্গলম বিড়লা বা মুকেশ আম্বানি কেউই শিক্ষাবিদ নন, শিল্পপতি, ব্যবসায়ী। তবু তাদের দুজনের বিড়লা আম্বানি কমিশনের 2000 সালের শিক্ষা সংক্রান্ত রিপোর্টের উপর ভিত্তি করে দেশের শিক্ষা ব্যবস্থাকে বেঁচে দেওয়ার তোড়জোড় চলে আসছে গত 19 বছর ধরে। কোঠারি কমিশন বা এর আগের সমস্ত শিক্ষা কমিশনের উৎকর্ষগত বা সামাজিক দায়বদ্ধতাগত কোনো রকম সিদ্ধান্তকে মান্যতা না দিয়েই এই কমিশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ও জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেসের সুপারিশ অনুযায়ী ঘোষণা করে শিক্ষা হলো 21 শতকের দুনিয়ায় সবচেয়ে লাভজনক ব্যবসার সামগ্রী। ক্যাম্পাস গণতন্ত্রকে গলা টিপে মারবার নিদান ছিল এই রিপোর্টে। ক্যাম্পাস থেকে রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধ করার সুপারিশ করে এরা। ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অভিমত যাতে রুদ্ধ হয় সেই উদ্দেশ্যে শিক্ষা খাতে সরকারের খরচ কমিয়ে সেখানে আইপিএল এর মতো নিলাম করে সর্বোচ্চ দর হাঁকা প্রাইভেট সংস্থাগুলিকে দায়িত্ব দেবার কথা এরা বলে। শিক্ষাকে নিয়ে ব্যবসায় কোনো লোকসান নেই বা পড়াশোনা কেবল বাজারে চাহিদা মতো হবে, তাও তারা বলে। শিক্ষা থেকে সরকারের হাত গুটিয়ে নেবার মানে হলো দেশের ভবিষ্যৎ গড়ে তোলা নিয়েই কোনো দায়িত্ব নেবে না সরকার। গত 5 বছরে একের পর এক সেলফ ফিনান্সিং কোর্স, বিশ্ববিদ্যালয়গুলোকে ঝুটো স্বাধিকার বা অস্তিত্ব না থাকা জিও ইউনিভার্সিটিকে উৎকর্ষের শিরোপা দেওয়া, এই সবেতেই দেখা যায় কিভাবে বিড়লা আম্বানিদের পার্সোনাল মিনিস্টার নরেন্দ্র মোদীর সরকার নিজেদের লাভ গোছাতে গিয়ে গোটা দেশকে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দিনকে দিন।
এই শিক্ষানীতি কিনা উদারপন্থী সংস্কৃতির কথা বলছে। খসড়া শিক্ষানীতি তৈরির সময় আলোচনা করা হয় একদম বাছাই করা কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে। দেশের নানা প্রান্তের ঐতিহ্যশালী কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির পরামর্শ পর্যন্ত নেওয়া হয়নি। এমনকি দেশের জাতীয় স্তরের ছাত্র বা শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হয়েছে একমাত্র শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে। ভারতের ছাত্র ফেডারেশন বা কোনো বিরোধী মতাদর্শের সংগঠনকেই ডাকা হয়নি খসড়া শিক্ষানীতি তৈরির আলোচনায়। সংবিধানের 246 নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে, কেন্দ্র রাজ্য ও যৌথ তালিকাভুক্ত বিষয় কোনগুলো? রেল, বিমান বা শিক্ষা, স্বাস্থ্য। এরপরেও সংবিধানে 246 নম্বর ধারাকে অমান্য করে সাংবিধানিক মূল্যবোধকে বিবেচনাতেই না এনে তৈরি হয়েছে খসড়া শিক্ষানীতি। শিক্ষাকে জোর করে ঢোকানো হয়েছে কেন্দ্রের আওতায়। রাজ্যগুলির অধিকারকে দেওয়া হয়নি ন্যূনতম স্বীকৃতি। শিক্ষায় কেন্দ্রের এত নাক গলানো কেন? ভারতে এখন উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সমস্যা ঠিক কি হয়? একটা দেশের ভবিষ্যৎ ঠিক হয় সেই দেশের মেধার চর্চা, গবেষণা, উচ্চশিক্ষা, উদ্ভাবনে কতটা এগোচ্ছে তার উপর। ভারতে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 17 জন হাই স্কুল পেরিয়ে ভর্তি হয় কলেজে, যুক্ত হয় উচ্চশিক্ষার সাথে। বাস্তব এটাই যে আমাদের দেশ রাজ্যের মন্ত্রীদের কারোর ডিগ্রি ফেক, কারোর ডিগ্রি কোন কলেজ থেকে তার হদিশ পাওয়া যায় না, কারোর আবার গবেষণা জার্নালটা গোটাটাই নকল। ইউজিসি নন নেট ফেলোশিপগুলো বন্ধ করে নিরুৎসাহিত করছে গবেষণা। বিজেপির প্রথম 5 বছরে উচ্চশিক্ষার ফান্ডিং অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য লোভনীয় লক্ষ্য দেওয়া নয়, দরকার আসলে লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা সরাসরি নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী সরাসরি নাক গলাবেন শিক্ষায়, রাজ্যগুলির কোনো রকমের অধিকার থাকছে না। ভারতের যুক্তরাষ্ট্রীয় চরিত্র ও শিক্ষার ওপর এভাবেই আঘাত নেমে আসছে। রাজ্যগুলির স্বাধিকার থাকবে না সিলেবাস বা পড়াশোনার বিষয়বস্তু ঠিক করবার ক্ষেত্রে। রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ নামে জাতীয় স্তরের একটি নতুন প্রতিষ্ঠান তৈরির কথা প্রস্তাব করছে খসড়া শিক্ষানীতি। এর মাথায় থাকবে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, তাদের পেটোয়া আমলা আর সামান্য কিছু শিক্ষাবিদ। শিক্ষাক্ষেত্রে দেশের সমস্ত নীতি রূপায়ণের ক্ষমতা থাকা সরকারি সংস্থাকে এই নতুন কেন্দ্রীয় সংস্থার মর্জিমাফিক কাজ করতে হবে। একদিকে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে স্বাধিকারের কথা, আরেকদিকে সবটাই কেন্দ্রীয়ভাবে সরাসরি নিয়ন্ত্রণ করবেন প্রধানমন্ত্রী। দ্বিচারিতার মাত্রা ছাড়িয়ে গেছে এই শিক্ষানীতি। 21 শতকের উপযোগী শিক্ষা ব্যবস্থা বানাতে গিয়ে প্রাচীন ভারতের উন্নত শিক্ষা ব্যবস্থাকে আদর্শ করা হলেও অনুচ্চারিত থেকে গেছে ভারতের জ্ঞান চর্চায় আরব, মধ্য এশিয়া বা আধুনিক পাশ্চাত্যের অবদান। নাম বদলাচ্ছে শিক্ষা মন্ত্রকের, অথচ ক্ষমতা একজনেরই হাতে। তিনি শিক্ষাবিদ নন, তিনি প্রধানমন্ত্রী। বৈচিত্র্যের ভারতে প্রশাসন ও সিলেবাসে একটাই কেন্দ্রীয় নীতি। নয়া শিক্ষানীতির প্রস্তাব অনুযায়ী সমস্ত স্বায়ত্তশাসিত নির্বাচিত স্কুল বোর্ডগুলি বন্ধ হয়ে তৈরি হবে একটি কেন্দ্রীয় স্কুল বোর্ড। স্কুল শিক্ষা শিখিয়ে তোলার চক্রান্ত। স্কুলের জায়গায় তৈরি হবে স্কুল কমপ্লেক্স। বন্ধ হতে চলেছে হাজারে হাজারে কেন্দ্রের চোখে অলাভজনক বা পরিকাঠামোহীন স্কুলগুলি। ক্লাস 8-এও কেউ চাইলে পড়াশোনা ছাড়তে পারে। স্কুল ছুটতে নিয়ে নেই কোনো দিশা, বরং আছে শিশু অধিকার লঙ্ঘনের নকশা। অবৈজ্ঞানিকভাবে বাচ্চাদের ফর্মাল স্কুলিং শুরুর বয়স ধার্য 3 বছর। শিশুর মানসিক বিকাশের স্বাভাবিক সময়টুকু না দিয়েই তাড়াহুড়ো করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর মধ্যে কেন্দ্র সরকারের অন্য কোনো অভিসন্ধি নেই তো? এত বছর ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবদানকে একেবারে ভুলে যাওয়া হলো। সিলেবাস তৈরি করবে কেন্দ্র, রাজ্য টেক্সট বইও তৈরি করতে পারবে না। টেক্সট বই তৈরিতে অংশ নেবে বেসরকারি সংস্থাগুলি। बोल जुबा अब तक तेरी है, बोल के लाभ आजाद है तेरे। 27%। গোটা দেশে যতজন ছাত্রছাত্রী সংরক্ষণের আওতায় ভর্তি হয় তা জনসংখ্যার আনুপাতিক হারের চেয়েও কম। সব প্রতিষ্ঠানে 27% ওবিসি সংরক্ষণ লাগু হয়নি, অথচ ড্রাফটে 484 পাতার কোথাও এ নিয়ে কোনো বাক্য ব্যয় নেই।
নয়া শিক্ষানীতিতে আঘাত নেমে আসছে সামাজিক ন্যায়ের উপর। নয়া শিক্ষানীতির মূল লক্ষ্যই হলো বেসরকারীকরণ। এ কারণেই প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই কেন্দ্রের। বার হয়নি নয়া শিক্ষানীতির কোনো ব্রেল বা অডিও সংস্করণ। লিঙ্গ সাম্য নিয়ে চুপ নয়া শিক্ষানীতি। লিঙ্গ সংবেদনশীলতা প্রতিষ্ঠার জন্য নেই কোনো দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা। বিকল্প যৌনবোধ বা অন্যান্য লিঙ্গের উল্লেখ মাত্র নেই 21 শতকের প্রগতিশীল শিক্ষানীতিতে। আমরা চাই শিক্ষাক্ষেত্রে গণতন্ত্র ও সামাজিক ন্যায়, চাই সংরক্ষণের যথাযথ প্রয়োগ, চাই ক্যাম্পাসে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠায় সহায়ক জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি অগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট। বেসরকারি স্কুলগুলি নিজেদের ইচ্ছা মতো ফিস বাড়াতে পারে। উচ্চশিক্ষায় 70% ছাত্রছাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য রয়েছে হাজারো ছাড়পত্র, আছে হাজার রকম পরিকল্পনার কথা, নেই শিক্ষা খাতে সরকারি ব্যয় বরাদ্দ বৃদ্ধির কথা। নয়া শিক্ষানীতিতে শিক্ষা হতে চলেছে পুরো দস্তুর ব্যবসার বস্তু। শিক্ষাকে বিক্রি করা হচ্ছে। WTO ও গ্যাটস যেভাবে শিক্ষাকে বিক্রি করতে চেয়েছে, নয়া শিক্ষানীতি তারই মূর্ত রূপ। খসড়া শিক্ষানীতি ধর্মীয় সংস্থাগুলিকে বলছে শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ করতে, কারণ তারা নাকি মুনাফা করে না শিক্ষা থেকে। এমন কথা হলফ করে মোটেই বলা যায় না। এবং আরও চিন্তার এই যে ধর্ম ও শিক্ষা যত কাছাকাছি আসবে, একে অপরের তত সম্ভাবনা থাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বিপন্ন হবে। খসড়া শিক্ষানীতির কোথাও বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনার উল্লেখ পর্যন্ত নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে বলা হচ্ছে বৈচিত্র্যের বাহক। তাদের জন্য তাই শিক্ষার অধিকার আইনের সমস্ত বিধিনিষেধ শিথিল করার প্রস্তাব খসড়া শিক্ষানীতির। একদিকে 3 থেকে 18 বছরের আওতায় আনবার কথা বলে শিক্ষার অধিকার আইনের ব্যাপ্তির কথা বলে, পরমুহূর্তেই তার উল্টো সিদ্ধান্ত গ্রহণ খসড়া শিক্ষানীতির পরস্পর বিরোধিতাকেই তুলে ধরছে। সরকারের কোনো দায় নেই। বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সমস্ত কলেজ হবে অটোনোমাস। সমস্ত কলেজ নিজের ইচ্ছামতো কোর্স খুলতে পারবে, শিক্ষক নিয়োগ করতে পারবে, কোর্স ফিস ঠিক করতে পারবে, ডিগ্রি দিতে পারবে। এতে একদিকে বাড়বে দুর্নীতির সুযোগ, অন্যদিকে মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালুর পরিকাঠামো ও পর্যাপ্ত শিক্ষকের অভাবে বন্ধ হবে হাজারে হাজারে কলেজ। সরকার উচ্চশিক্ষার উন্নতি করার দাওয়াই দিয়েই খালাস। ফান্ডিংয়ের কোনো রকম দায় তারা নেবে না। উপযুক্ত পরিকাঠামোর অভাবে বন্ধ হবে বহু কলেজ। বন্ধ হতে চলেছে সমস্ত এমফিল কোর্স। খসড়া শিক্ষানীতিতে একদিকে বলা হচ্ছে উচ্চশিক্ষায় নজর দেওয়া হবে বিশেষভাবে, গুণমান সম্পন্ন গবেষণা করতে হবে, আলাদা গবেষণা বিশ্ববিদ্যালয়ও তৈরি হবে। আরেকদিকেই বন্ধ করে দেওয়া হচ্ছে এমফিল কোর্স। প্রান্তিক অনগ্রসর সংসের ছাত্রছাত্রীরা যাতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর মতো কোর্সে পড়াশোনা না করতে পারে, তার ছক আছে এই পরিকল্পনায়। মেডিকেল ও নার্সিং এ ল্যাটারাল এন্ট্রির সুযোগে কার সুবিধে তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় শিক্ষানীতি। MBBS এর পর আবার সর্বভারতীয় পরীক্ষা কেন? উত্তর নেই শিক্ষানীতিতে। উচ্চশিক্ষা ও গবেষণায় আঘাত। বেসরকারি প্রতিষ্ঠানগুলিও জাতীয় গবেষণা খাত থেকে বরাদ্দ পাবে। খসড়া শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার নিয়ে একটি শব্দও ব্যয় করা হয়নি। গবেষণা করতে হবে জাতীয় ইস্যু নিয়ে। খসড়া শিক্ষানীতি অনুযায়ী গবেষণার পরিধি এভাবেই ঠিক করে দেবে সরকারের পেটোয়া ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। গুরুত্ব বাড়ছে অনলাইন পড়াশোনায়। ভারতের গণতান্ত্রিক পদ্ধতি, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি এবং প্রগতিশীল ঝোঁকের কোনো উল্লেখ নেই নয়া শিক্ষানীতিতে। নয়া শিক্ষানীতিতে বহু ভাষার ও বৈচিত্র্যের ভারতে বহুত্বের সংস্কৃতিকে খুইয়ে দিয়ে চলছে 1 বা 2টি ভাষার আধিপত্য কায়েমের চেষ্টা। বাড়বে পড়াশোনার খরচ, বহু শিক্ষক হারাবে চাকরি। শিক্ষক ছাত্র মুখোমুখি না থাকায় মানুষের সামাজিক জীব হিসাবে পরিচয়ই উঠবে প্রশ্ন। প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের কাছে কমবে শিক্ষার সুযোগ। ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর নাম করে অনলাইন পড়াশোনাতেই গুরুত্ব দেওয়ার ব্যবস্থা করছে নয়া শিক্ষানীতি। এতে ক্লাসরুম টিচিং এর জায়গা যেমন কমবে, তেমনি প্রাইভেট কোচিংগুলি রমরমা আরও বাড়বে। গ্রামগঞ্জের গরিব ঘরের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে নয়া শিক্ষানীতি। শিক্ষার মূলে কুঠার আঘাত।
খসড়া শিক্ষানীতি আরএসএস এর একাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাকে বিকল্প হিসাবে স্বীকৃতি দিয়ে বাড়িয়ে তুলছে সাম্প্রদায়িকতার ঝোঁক। শিক্ষকদের দক্ষতা বাড়ানো নিয়ে আপাতভাবে প্রশংসনীয় পরিকল্পনাই করেছে খসড়া শিক্ষানীতি, কিন্তু খসড়া প্রস্তাবিত 4 বছরের ইন্টিগ্রেটেড বিএ ও বিএড কোর্স আসলে পড়াশোনার ভিতকেই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আরেকদিকে এও নিশ্চিত পরিকাঠামো নেই এই অজুহাতে বন্ধ করে দেওয়া হবে হাজারো হাজারো বিএড কলেজ। পরিকাঠামো বাড়িয়ে কলেজগুলিকে বাঁচানোর কোনো পরিকল্পনা নেওয়া হবে না, বরং দেশে ছাত্রছাত্রীদের এই মুহূর্তে প্রাপ্ত বিএড এর আসন সংখ্যা হু হু করে কমবে। 14 বছর বয়স থেকেই কারিগরি শিক্ষার সুযোগ পাবে কেউ। খসড়া শিক্ষানীতিতে প্রশস্ত হবে বাচ্চাদের প্রথাগত শিক্ষার সুযোগ না দেওয়ার রাস্তা। কারিগরি শিক্ষার উদ্দেশ্য এখানে সমাজের উন্নতি নয়, বাজারে সস্তা ও মোটামুটি দক্ষ শ্রমিকের যোগান দেওয়া। শিক্ষকদের সাথে সাথে সমাজসেবীদের সাহায্য নেওয়ার প্রস্তাব আছে খসড়া শিক্ষানীতিতে। সমাজ সেবক ও সংঘের দাঙ্গাবাজ স্বয়ংসেবকদের মধ্যে আলাদা করা যাবে তো? খসড়া শিক্ষানীতিতে বাচ্চাদের উপর ছোট থেকেই অবৈজ্ঞানিকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে 3 ভাষা নীতি। কেন্দ্রীয় সরকার ব্রিটিশ ভারতের মতো কেরানি তৈরির কারখানা বানাতে চাইছে স্কুল কলেজগুলিকে। 3 ভাষার পেছনে যে যে যুক্তি খাড়া করা হয়েছে তার সাথে বাস্তবের বিশেষ যোগ নেই, বরং যুক্তিক্রমের অসঙ্গতি আছে। খসড়ায় বলা হচ্ছে ইংরেজি প্রাণের ভাষা নয়, আবার শিখতে হবেই এমন 3টি ভাষার একটি অবশ্যই ইংরেজি। শিশুর পারিপার্শ্বিকে উপস্থিত থাকা বহুভাষিকতার জের টানছে এই খসড়া, কিন্তু এই শিশু কি কেবলই যন্ত্রনগরের শিশু? ভারতের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে বহুভাষিকতা কোথায়? আমেরিকা, আম্বানি, আদানি নিয়ন্ত্রিত বিশ্ববাজারের যা চাহিদা তারই যোগান দেওয়ার বন্দোবস্ত করেছে এই খসড়া শিক্ষানীতি। আক্রমণ নামছে ভারতের বৈচিত্র্যের উপর। শুধু নিজের মুখের ভাষা ও ইংরেজি নয়, বাধ্যতামূলকভাবে শিখতে হবে অন্য কোনো ভারতীয় ভাষা, যদিও স্কুলগুলিতে শিক্ষক থাকবে হিন্দি বা সংস্কৃত ভাষারই। ফলে আসলে শিখতে হবে হিন্দি বা সংস্কৃতই, কেননা যে ভাষায় কথা বলতে শিখলে বড় কোম্পানিরা সস্তায় শ্রমিক ও কেরানি পেতে পারে, সেই ভাষা শেখানোটাই যেন হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র সরকারের কর্তব্য। কেন্দ্র সরকার ছাত্রছাত্রীদের দেশের ভবিষ্যৎ হিসাবে নয়, বিড়লা আম্বানিদের মুনাফার সিঁড়ি হিসাবে দেখছে। যে কায়দায় আরাবুলরা ছাত্র না হয়েও শিক্ষকদের জগ ছুঁড়ে আমাদের রাজ্যে কলেজ চালায়, তাকেই এক প্রকার আইনি শিলমোহর দিচ্ছে এই শিক্ষানীতি। যখন আমরা দেখছি যে স্কুলের পঠন পাঠন ও পরিচালনার ক্ষেত্রে সামাজিক মালিকানার নাম করে শিক্ষকরা নয়, স্থানীয় প্রভাবশালী অভিভাবকেরা সিদ্ধান্ত গ্রহণ করবে, কিংবা যখন দেখি বেসরকারি প্রতিষ্ঠানগুলির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি মনোনীত সদস্য দ্বারা পূর্ণ বোর্ড অফ গভর্নর্স দ্বারা নিয়ন্ত্রিত হবে ও সেই প্রতিষ্ঠানগুলির প্রত্যক্ষ অংশীদারদের অর্থাৎ ছাত্র, শিক্ষক, কর্মচারীদের নিজেদের প্রতিষ্ঠানের কোনো বিষয়েই বক্তব্য রাখবার জায়গাই থাকবে না একরকমের। খসড়া শিক্ষানীতিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিশিয়ে 4 বছরে 8 সেমেস্টারে হবে পরীক্ষা। যে যখন চাইবে তখনই দিতে পারবে পরীক্ষা। ছাত্রছাত্রীদের পড়াশোনা করবার মানসিকতাই না গড়ে তোলবার পুরোদস্তুর প্রকল্প এই শিক্ষানীতি। মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অর্থাৎ বিষয়গত বহুমুখিতা শিক্ষার খুব দরকারি অঙ্গ। বিজ্ঞানের বিষয় পড়তে পড়তে মানববিদ্যার চর্চা বা মানববিদ্যা পড়তে পড়তে বিজ্ঞানের চর্চায় কোনো বাধা থাকা উচিত নয়, কিন্তু যখন বাধ্যতামূলকভাবে উচ্চশিক্ষাকে চাপিয়ে দেওয়া হয় তখন প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই মনে। এভাবে জোর করে আসলে কোনো একটি বিষয় সম্পর্কে গভীরে গিয়ে চর্চার সুযোগ কমছে না তো? নোবেল প্রাপ্ত বিজ্ঞানীদের শৈল্পিক শখ ছিল বলে বিজ্ঞানের ছাত্রদেরও মানবিক হয়ে উঠতে গেলে কলাবিদ্যা চর্চা করতেই হবে। খসড়া শিক্ষানীতির এই যুক্তি বড্ডই সন্দেহ উদ্রেক করে। সন্দেহ দৃঢ় হয় যখন খসড়া শিক্ষানীতি বলেই ফেলে বিশ্বায়নের দুনিয়ায় চাকরি অনিশ্চিত, পেশা বদল করাটা দস্তুর, বহুমুখী শিক্ষা সেখানে সুবিধাজনক হবে। এরকম অনিশ্চিত ভবিষ্যতের বার্তাবাহক খসড়া শিক্ষানীতি আমাদের বর্তমানকে শঙ্কিত করে তোলে। ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নয়া শিক্ষানীতির একটি পূর্ণাঙ্গ বিশেষণ ও বিকল্পের সন্ধান দিয়েছে 24শে জুলাই প্রকাশিত একটি লেখায়। নিচে তার কিছু অংশ তুলে ধরা হলো। The Central Executive Committee of SFI releases this note following a wide consultation throughout the country regarding the draft of new education policy, henceforth NEP,
placed by the NDA government. We would continue the same process with larger participants in all the states and produce a detailed report on how the NEP is going to affect the education system in each state later. Here, we are drawing the attention of the public to some of the crucial elements included in the document. It is also about certain key areas and issues which have been neglected in the policy document. In general, we demand a complete reworking on the policy approach with much more deliberations and study about the existing educational system all over the country. Over the years, the education system of the country have facing huge challenges of commercialization, centralization and communalization. We have time and again raised the issues ranging from social justice to campus democracy and quality of education to accessibility. This document have been prepared keeping all those discussions in mind and listening different sections on how do they perceive the NEP. The NEP has set its face against any kind of assessment of the existing education system or in providing alternatives to check the inequalities and inadequacies prevail in the sector. Rather, it is titled towards a structural transformation showing no honest concern for the betterment and inclusiveness of the education sector of the country. This becomes evident since the NEP 2019 has refused to actively engage with the significant documents on Indian education system till date, such as the Radhakrishna Committee Report 1948, Mudaliar Committee Report on Technical Education, Kothari Commission Report 1966. These landmark reports have in fact outlined the significance of education sector in the overall development of the country. Students' Federation of India will continue having larger consultations in state level with people of all spheres of education and civil society. শিক্ষা হোক সকলের, না ধর্মের না বাজারের। শিক্ষায় চাই মাতৃভাষার অগ্রাধিকার ও সামাজিক নিয়ন্ত্রণ। আমাদের বৈচিত্র্যের দেশ, আমাদের গর্ব। শিক্ষানীতি এমনই হোক যাতে দেশের সব মানুষের উন্নতির সুযোগ থাকে, দেশের প্রগতির সুযোগ থাকে। শিক্ষায় ধনী গরিব জাত ধর্ম নির্বিশেষে সকলের সমানাধিকার দিক শিক্ষানীতি। মুষ্টিমেয় ক্ষমতাশালী চরমপন্থীর হাতে পড়ে শিক্ষাকে ব্যবসার উপাদান করে তোলা বন্ধ হোক। নিজেদের বর্তমানের স্বার্থে, নিজেদের অদূর ভবিষ্যতের স্বার্থে এখনই এই নয়া শিক্ষানীতির বিরুদ্ধে রাস্তায় নামতেই হবে আমাদের। ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক চেতনায় সাওয়ার হয়ে এই মুখরোচক ও আদতে ক্ষতিকর নয়া শিক্ষানীতির বিরোধিতায় যুদ্ধকালীন তৎপরতায় গড়ে তুলতে হবে সংগঠিত জনমত। আমাদের আওয়াজ এতই জোরে হতে হবে যে সংসদে বিজেপির এককাট্টা সংখ্যাগরিষ্ঠতাও এই আইনকে গায়ের জোরে প্রয়োগ করতে ভয় পায়। আমরা চাই উন্নত বিকল্প ভবিষ্যৎ সকলের জন্য। চাই সবার কাছে শিক্ষা, সবার হাতে কাজ। আমাদের চাওয়া পাওয়ার হিসাব গরমিল করে দিতে চাওয়া শিক্ষানীতিকে প্রত্যাখ্যানের ডাক উঠুক কলেজে কলেজে, প্রতি ফ্যাকাল্টিতে, প্রতিটা বিভাগের আনাচে কানাচে, ক্লাসের প্রতিটা বেঞ্চে, ক্যান্টিন থেকে করিডোর, খেলার মাঠ থেকে রাজপথ, সর্বত্র। নয়া শিক্ষানীতি বাতিল করো। যদি আজও না আটকাই, যদি না বাধা দিতে পারি, আমার সমস্ত শিল্প আজ থেকে গণহত্যাকারী। পড়ো, লড়ো, পাল্টাও। ভারতের ছাত্র ফেডারেশন, যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। কোনো রকম মতামত বা পরামর্শের জন্য 9073597778 অথবা 8961499680। আমাদের মেইল আইডি connect.sfijulc@gmail.com।